1949 সালে 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগের গোড়াপত্তন শুরু হয়। পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে এর নামকরণ করা হয় আওয়ামী লীগ। 1970 সাল থেকে দলটি নির্বাচনী প্রতীক নৌকা হয়। আমি শ্যাম চৌধুরী। আমার সাথে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রদেশের মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে 1949 সালে 23 জুন ঢাকা টিকাটুলির KM দাস লেন রোডের রোজ গার্ডেন প্যালেসের পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যার সভাপতি ছিলেন টাঙ্গাইলের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের শামসুল হক। পরবর্তীকালে 1955 সালে মৌলানা ভাসানীর উদ্যোগে ধর্মনিরপেক্ষতা চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে নাম রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1966 সালে 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন। 6 দফা দাবির মূল উদ্দেশ্য পাকিস্তান হবে একটি যৌথ রাষ্ট্র এবং 6 দফা কর্মসূচি ভিত্তিতে এই যৌথ রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। 6 দফার সমর্থনে সর্বপ্রথম চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির পারে চট্টগ্রামের আবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তৎকালীন বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠার সাধারণ সম্পাদক 1 দফা প্রবক্তর চট্টল শার্দুল জননেতা M.A. আজিজের নেতৃত্বে প্রথম প্রকাশ্যে সভা করেন বঙ্গবন্ধু। সেই সভায় M.A. আজিজ ঘোষণা করেন যে 6 দফা না মানলে 1 দফা আন্দোলন চলবে, সেটা হচ্ছে স্বাধীনতার আন্দোলন। পরবর্তীতে এই 6 দফা দাবিকে কেন্দ্র করে স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার করা হয়। দাবিগুলো হলো: প্রথম দফা, সরকারের বৈশিষ্ট্য হবে যৌথ রাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতিতে। তাতে যৌথ রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো থেকে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার নির্বাচন হবে প্রত্যক্ষ এবং সর্বজনীন বয়স্কপ্রাপ্ত ভোটাধিকারের ভিত্তিতে। কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি নির্বাচন জনসংখ্যার ভিত্তিতে হবে। দ্বিতীয় দফা, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয় এবং তৃতীয় দফায় অবস্থিত শর্ত সাপেক্ষের বিষয়। তৃতীয় দফা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য 2টি পৃথক মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে, যা সাম্প্রতিকভাবে কিংবা অবাধে উভয় অঞ্চলে বিনিময় করা চলবে, অথবা এর বিকল্প ব্যবস্থা হিসেবে একটি মুদ্রা ব্যবস্থা চালু করতে পারে। এই শর্তে একটি কেন্দ্রীয় সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যার অধীনে 2 অঞ্চলে 2টি রিজার্ভ ব্যাংক থাকবে। তাতে এমন বিধান থাকতে হবে যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের সম্পদ হস্তান্তর কিংবা মূলধন পাচার হতে না পারে। চতুর্থ দফা, রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়ে ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় রাজস্বের যোগান দিতে হবে। সংবিধানের নির্দেশিত বিধানের বলে রাজস্বের এই নির্ধারিত অংশ স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে জমা হয়ে যাবে। এহেন সাংবিধানিক বিধান এমন নিশ্চয়তা থাকবে যে কেন্দ্রীয় সরকারের রাজস্বের প্রয়োজন মেটানোর ব্যাপারটি এমন একটি লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে যেন রাজস্ব নীতির উপর নিয়ন্ত্রণ ক্ষমতা নিশ্চিতভাবে অঙ্গরাজ্যগুলোর হাতে থাকে। পঞ্চম দফা, যৌথ রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে সেই অঙ্গরাজ্যের সরকার যাতে সংবিধানে সেরূপ বিধান থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রয়োজন হবে সংবিধানের নির্দেশিত বিধি অনুযায়ী নির্ধারিত অনুপাতের ভিত্তিতে অঙ্গরাজ্যগুলো থেকে তা আদায় করা হবে। সংবিধান নির্দেশিত বিধান অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রা কাঠামোর মধ্যে যার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে চুক্তি সম্প্রদায়ের ক্ষমতা আঞ্চলিক ও প্রাদেশিক সরকারগুলোর হাতে থাকবে। ষষ্ঠ দফা, ফলপ্রসূভাবে জাতীয় নিরাপত্তা রক্ষার কাজে সাহায্যের জন্য অঙ্গরাজ্যগুলোকে মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি সংগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় 69-এর গণ অভ্যুত্থান। 1 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আইয়ুব খান সরকারের পতন ঘটে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই সময় শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ আরও কিছু ছাত্র সংগঠন একসাথে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে তাদের ঐতিহাসিক 11 দফা কর্মসূচি পেশ করেন, যা মূলত বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়।
1975 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সহ অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলসমূহ একত্র হয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে, যেখানে আওয়ামী লীগের রাজনীতিবিদগণ প্রধান ভূমিকা পালন করেন। 1975 সালের আগস্টে সংঘটিত অভ্যুত্থানের পর দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে এবং এর বহু জ্যেষ্ঠ নেতাকর্মী নিহত হন বা কারাবন্দী হন। 1981 সালে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দলটির সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং এখন তিনি সেই পদেই রয়েছেন। হুসেইন মোহাম্মদ এরশাদ এর স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনর্গঠিত হলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়। দলটি 1996, 2008, 2014, 2018 এবং 2024 সালে সাধারণ নির্বাচনে বিজয় লাভ করে সরকার গঠন করে। শেখ হাসিনার নেতৃত্বে 2009 থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতাশীল দল হিসাবে আওয়ামী লীগের শাসনকালে বাংলাদেশের গণতন্ত্র থেকে পশ্চাৎপসরণ ঘটে এবং দলটিকে ধারাবাহিকভাবে কর্তৃত্ববাদী এবং স্বৈরতান্ত্রিক দল হিসাবে বর্ণনা করা হয়। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের মধ্যে ক্ষমতাচ্যুত হয়। এরপর দলটি গোপনে কার্যক্রম চালিয়ে যেতে থাকে। 2025 সালের 10 মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর সংগঠনের সকল ধরনের অনলাইন ও সরাসরি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের যথাক্রমে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। শেখ হাসিনা 1981 সাল থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছেন।